তবে যদি বলো এই পিশাচটি অত্যন্ত বিলাসী, কবির মতো ফুলের গন্ধ শুকতে ভালোবাসে, তাহলে? কুমার বাধা দিয়ে বললে, আমি ওসব কিছু বলতে চাই না। আমার মত হচ্ছে এখানে পিশাচ টিশাচ কিচ্ছুই আসে না। বিমল মৌন মুখে চা পান করতে লাগলো। আচম্বিতে পাশের ঘরে একটা শব্দ হলো, মাত্র একবার। তারপরেই সব চুপচাপ। কি যেন কি একটা মাটির উপর ফেলে দিল। বিমল ও কুমার দুজনেই চমকে দাঁড়িয়ে পড়ল। কুমার দরজার দিকে এগুতে এগুতে বললে, দাঁড়াও, আমি দেখে আসছি। মনের বন্দরে দাঁড়িয়ে নোয়ার গল্প জাহাজ এখন শুধু গল্পের সাগরে পাড়ি দেওয়ার অপেক্ষা। এই ছাড়লো গল্প জাহাজ। উঠে পড়ুন শিগগিরই। রকমারি গল্পের 7 সমুদ্র পেরিয়ে চলুন আমরা যাই অনন্য এক আনন্দ সাগরে। নোয়ার গল্প জাহাজ। শুনবেন হেমেন্দ্র কুমার রায়ের গল্প পিশাচ, পাঠ সন্দীপ দে। বাড়িওয়ালা অত্যন্ত বিমর্ষভাবে বললে, আগে হ্যাঁ মশাই, এ বাড়িখানা নিয়ে আমি রীতিমতো বিপদে পড়ে গিয়েছি। খবরের কাগজে যা বেরিয়েছে তা মিথ্যে নয়। এ বাড়িতে গেল 3 মাসের মধ্যে 3 জন লোক মারা পড়েছে, আর সেই 3টি মৃত্যুই রহস্যময়। এ বাড়িতে আর বোধহয় নতুন ভাড়াটে আসতে রাজি হবেন। বিমল বললে, ব্যাপারটা আমাদের একটু খুলে বলবেন কি? বাড়িওয়ালা বললে, ব্যাপারটা এখন সবাই জানতে পেরেছে, সুতরাং আমার আপত্তি নেই। কুমার বললে, এ বাড়িতে যিনি শেষ ভাড়াটে ছিলেন সেই রামময় বাবুর নাম আমরা শুনেছি। উদ্ভিদবিদ্যা নিয়ে তিনি গবেষণা করে খুব নাম কিনেছেন। আগে হ্যাঁ, তিনি আসবার আগে কিন্তু আমার বাড়ির কোনো দামই ছিল না। কলকাতার কাছেই যতটা সম্ভব নির্জনে বসে উদ্ভিদ শাস্ত্র আলোচনা করবেন বলেই এই বাড়িখানা তিনি ভাড়া নিয়েছিলেন। বাড়ির পিছনকার বাগানে তিনি ওই হরেক রকম দামি গাছগাছরা আনিয়ে নানা রকম পরীক্ষা নিরীক্ষা করতেন। পাছে কোনো অভিজ্ঞ লোক তার বাগানে গিয়ে গাছগাছরার ক্ষতি করে সেই ভয়ে কাউকে তিনি সেখানে যেতে দিতেন। এ বিষয়ে তার নিষেধ ছিল খুব স্পষ্ট। কিন্তু মাস 3 আগে একদিন সকালবেলায় দেখা গেল রামময় বাবুর উড়ে বেয়ারাটার মৃতদেহ বাগানের ভিতরে পড়ে আছে। তার সর্বাঙ্গে লম্বা লম্বা কালশিরা, তার দেহকে যেন অনেকগুলো দড়ি দিয়ে খুব শক্ত করে বেঁধে ফেলা হয়েছিল। তার গলাতেও ফাঁসির দাগ। কিন্তু সবচেয়ে আশ্চর্য আর ভয়ানক ব্যাপার হচ্ছে তার দেহের ভিতরে 1 ফোঁটাও রক্ত বা রস ছিল না। কে যেন তার শরীরের সমস্ত রস আর রক্ত একেবারে নিংড়ে বার করে দিয়েছিল। পুলিশ এলো, কিন্তু আজ পর্যন্ত এই হত্যাকাণ্ডের কোনো কিনারাই হয়নি। রামবাবু রটিয়ে দিলেন তার বাগানে নাকি ভূত আছে, কেউ যেন আর তার ত্রিসীমানায় না যায়। বিমল বললে, তারপর থেকে রামময় বাবু কি আর বাগানের ভেতরে যেতেন না? বাড়িওয়ালা বললেন, যেতেন বই কি, বাগানের ভিতরেই তো সারা বেলা কেটে যেত। তারপর শুনুন, ওই মাস 2 আগে আর এক সকালে বাগানের ভিতরে আর একটা অচেনা লোকের মৃতদেহ পাওয়া যায়। পুলিশের তদন্তে প্রকাশ পায় সে হচ্ছে একজন পুরনো দাগি চোর। চুরি করার মতলবেই এখানে এসে সে বেঘরে প্রাণটা হারিয়েছে। সে হতভাগ্যের গায়েও ছিল তেমনি লম্বা লম্বা কালশিরার ডোরা, আর তার দেহের ভিতরেও 1 ফোঁটা রক্ত বা রস ছিল না। বিমল খানিকক্ষণ ভেবে বললে, তারপর রামময় বাবু কেমন করে খুন হলেন সেই কথা বলুন। বাড়িওয়ালা বললে, খুন? না না, খুন নয়। হপ্তাখানেক আগে বাড়ির একটা ঘর থেকে রামময় বাবুর মৃতদেহ পাওয়া যায় বটে, কিন্তু ডাক্তাররা পরীক্ষা করে বলেছেন তাকে কেউ হত্যা করেনি। হৃদযন্ত্রের ক্রিয়া হঠাৎ বন্ধ হতেই তাঁর মৃত্যু হয়েছে। কুমার শুধলে, তার দেহ কি কালশিরার দাগ ছিল? রক্ত আর রস কেউ শোষণ করেছিল? বাড়িওয়ালা মাথা নেড়ে বললে, মোটেই না, মোটেই না। তাঁর মৃতদেহের অবস্থা ছিল সম্পূর্ণ স্বাভাবিক। কিন্তু হুজুগের লোকরা তা বিশ্বাস করবে কেন? রামময় বাবুর মৃত্যু নিয়ে তারা মহা হইচই লাগিয়ে দিয়েছে। বিমল বললে, আপনার আর কিছু বলবার নেই? আছে, তবে সে বিশেষ কিছু নয়। ওই রামময় বাবু মারা পড়বার আগেই ওই বাগানের ভিতরে প্রায় ইঁদুর, ছুঁচো, পেঁচা, বাঁদুর আর চামচিকের মরা দেহ পাওয়া যেত। তাদের দেহেও রক্ত কি রস থাকতো না।
বিমল উত্তেজিত ভাবে বললে, "আরে, আপনি যেসব জীবের নাম করলেন তারা সব নিশাচর। বাগানে কি মরা কাক, চিল বা চড়াই পাখি পাওয়া গেছে? না, ও বাগান সাংঘাতিক হয় ওই ওই রাত্রে। সন্ধ্যার পর আজকাল ওর আশপাশ দিয়ে কেউ হাঁটতেই চায় না। সকলেরই বিশ্বাস রাত্রে ওখানে নাকি পিশাচের আবির্ভাব হয়। ওই রামময় বাবুর মৃত্যুর পর থেকেই বাড়িখানা খালি পড়ে আছে। ওখানে তো আর কেউ বাস করতে চাইবে বলে আমার মনে হয় না।" কুমার বললে, "কিন্তু আমরা যদি ওখানে কিছুদিন বাস করতে চাই?" বাড়িওয়ালা খানিকক্ষণ বিস্মিত নেত্রে কুমার ও বিমলের মুখের পানে তাকিয়ে রইল। তারপর বললে, "তাহলে আমার আপত্তির কোনো কারণও নেই। কিন্তু মনে রাখবেন, সব কথা শুনবার পরেও ওখানে গিয়ে আপনারা যদি কোনো বিপদে পড়েন, সেই জন্য আমাকে পরে দায়ী করতে কিন্তু পারবেন না। আমি ভাড়া দিয়ে অর্থ লাভের জন্য, নরহত্যার জন্য নয়।" বিমল বললে, "আপনি নিশ্চিন্ত থাকুন, আমাদের রক্ত শোষণ করে আজও বোধহয় এমন পিশাচের সৃষ্টি হয়নি। তাহলে ওই কথাই রইল, আজ বৈকালেই আমরা ওই বাড়িতে গিয়ে উঠব।" বিমল ও কুমার বৈকালের পরে সেই রহস্যময় বাড়িতে এসে উঠল। টালিগঞ্জ থেকে যে পথটি রিজেন্ট পার্কের পাশ দিয়ে গড়িয়াহাটার দিকে চলে গিয়েছে, তারই এক পাশে এই সঙ্গীহীন বাড়িখানা দাঁড়িয়ে আছে। চারিদিকে ধুধু করছে মাঠ আর শস্য ক্ষেত। মাঝে মাঝে এক একটা পোড়ো পুকুর বা জলাভূমি অস্তগামী সূর্যকিরণে চকচক করে উঠছে। জায়গাটা নির্জন বটে। বাড়ির পিছনেই খানিকটা জমি পাঁচিল দিয়ে ঘেরা। এইটাই হচ্ছে রামময় বাবুর বাগান। বাগানের ঠিক উপরেই দোতলার একটা ঘরে গরম জলে চা মেশাতে মেশাতে বিমল বললে, "আচ্ছা কুমার, তুমি ভূত পেতনি পিশাচ বিশ্বাস করো?" কুমার বললে, "সাধারণ লোক যখন ভূতের গল্প বলে তখন আমি হেসে উড়িয়ে দিই, কিন্তু বৈজ্ঞানিক পণ্ডিতেরাও যখন ভূত পেত নিয়ে মাথা ঘামান তখন আর তা হেসে উড়িয়ে দিতে পারি না বটে, কিন্তু বিশ্বাসও করতে প্রবৃত্তি হয় না।" বিমল বললে, "পিশাচেরা নাকি মানুষের মতো দেহধারী হলেও মানুষ নয়। অনেক সময় প্রেতাত্মারা নাকি মানুষের মৃতদেহের ভিতরে এসে আশ্রয় নেয়। তখন সে মরা জ্যান্ত হয়ে জীবিত মানুষদের রক্ত চুষে খায়। আচ্ছা, লোকের কথা মানতে গেলে তাহলে বলতে হয় পাশের ওই বাগানে অমনি কোনো জ্যান্ত মরা রোজ রাত্রে জীবজন্তু রক্ত শোষণ করতে আসে?" বিমল ও কুমার দুজনেই জানলা দিয়ে বাইরের দিকে দৃষ্টিপাত করলে, কিন্তু তখন সন্ধ্যার অন্ধকারে বাগান আচ্ছন্ন হয়ে গিয়েছিল। বিমল চা ঢেলে একটা পেয়ালা কুমারের দিকে এগিয়ে দিতে দিতে বললে, "কিন্তু এই নির্বোধ পিশাচটা রক্তপানের জন্য আর কোনো ভালো জায়গা খুঁজে পেলে না। ওই পাঁচিল ঘেরা বাগানটুকুর ভিতরে কটা জীবী আসতে পারে?" সামনের টেবিলের ওপর একটা চাপড় কষি দিয়ে কুমার বললে, "ঠিক, বাগানের বাইরে এত বড় বড় জীব থাকতে সে এখানে বসে অপেক্ষা করবে কেন?" বিমল হেসে বললে, "তবে যদি বলো এই পিশাচটি অত্যন্ত বিলাসী, কবির মতো ফুলের গন্ধ শুকতে ভালোবাসে, তাহলে?" কুমার বাধা দিয়ে বললে, "আমি ওসব কিছু বলতে চাই না। আমার মত হচ্ছে এখানে পিশাচ টিশাচ কিচ্ছুই আসে না।" বিমল মৌন মুখে চা পান করতে লাগলো। কুমারও আর কিছু বললে না। চারিদিকে সন্ধ্যার নীরবতা ক্রমেই বেশ ঘনিয়ে উঠছে। আচম্বিতে পাশের ঘরে একটা শব্দ হলো। কি যেন কি একটা মাটির উপর ফেলে দিলে। বিমল ও কুমার দুজনেই চমকে দাঁড়িয়ে পড়ল। তারপর দ্রুত পদে পাশের ঘরে ছুটে গেল। ঘরের মাঝখানে রয়েছে একটা মস্ত বিড়াল। বিমল হাস্যমুখে গর্জন করে বলল, "তবে রে দুরাত্মা পিশাচ, এমন করে আমাদের ভয় দেখানো রোস্ত?" বিড়ালটা প্রকাণ্ড এক লাফ মেরে জানালা পথে অদৃশ্য হয়ে গেল। কিন্তু তার কয়েক সেকেন্ড পরেই বাগানের ভিতর থেকে একটা বিড়ালের অত্যন্ত তীক্ষ্ণ ও অস্বাভাবিক আর্তনাদ জেগে উঠল। মাত্র একবার, তারপরেই সব চুপচাপ। বিমল আশ্চর্য হয়ে বললে, "বাগানে গিয়ে বিড়ালটা অমন চেঁচিয়ে উঠল কেন?" কুমার দরজার দিকে এগুতে এগুতে বললে, "দাঁড়াও, আমি দেখে আসছি।" বিমল তাড়াতাড়ি বললে, "খবরদার, যা দেখবার কাল সকালে দেখলেই হবে। মনে রেখো, রাত্রে ও বাগান বিপজ্জনক।"
কি বিমল, তুমি ভয় পেয়ে গেলে নাকি? না ভাই, একে ভয় বলে না, এ হচ্ছে সাবধানতা। সকাল আগে বাগানটা দেখি, তারপর ওখানে রাত্রিবাস করব। রাময়বাবুর বাগান সাধারণ লোকের কাছে বিশেষ উল্লেখযোগ্য বলে মনে হবে না, কারণ সকলে যেসব বিখ্যাত ফুল গাছকে আদর করে তাদের কোনোটাই সেখানে নেই। কিন্তু সেখানে যেসব গাছগাছরা রয়েছে তার অনেকেরই পরিচয় বিমল ও কুমার জানে না। ফার্ন, পাতাবাহার, ঝাউ, ক্যাকটাস ও পাম জাতীয় এমন অনেক গাছ সেখানে রয়েছে বাংলাদেশে যাদের দেখা মেলে না। একদিকে রয়েছে অন্য রকমের অর্কিড। বিমল বললে, কুমার, তোমার আমারও তো বাগানের শখ আছে, কিন্তু এরকম অর্কিড কখনো দেখেছো কি? কুমার বললে, না, এগুলো বোধহয় ভারতবর্ষের অর্কিড নয়। বিমল উচ্ছ্বসিত কণ্ঠে বললে, বাহ বাহ, কি চমৎকার! দেখো দেখো কুমার, দেখো দেখো দেখো, আর সব অর্কিডের মাঝখানে ওই বাঁধানো বেদির উপরে যে প্রকাণ্ড অর্কিডটা রয়েছে, অর্কিড যে অত বড় আর তার ফুল যে এমন অদ্ভুত হয়, না দেখলে না আমি বিশ্বাসই করতাম না। গাঢ় বেগুনি ফুল, আর তার প্রত্যেক পাপড়ির মুখ থেকে যেন টকটকে রক্ত ঝরে পড়ছে। রক্তমুখ অর্কিড ফুল। কুমার সেই দিকে এগিয়ে গিয়ে বললে, বিমল, বিমল, শিগগিরই দিকে এসো। বিমল কয়েক পদ অগ্রসর হয়েই স্তম্ভিত নেত্রে দেখলে কালকের সেই বিড়ালটার মৃতদেহ সেইখানে আড়ষ্ট হয়ে পড়ে রয়েছে। দুজনে অবাক হয়ে অনেকক্ষণ সেখানে দাঁড়িয়ে রইল। তারপর বিমল ধীরে ধীরে বললে, তাহলে কাল আমরা এই বিড়ালটারই মরণ কান্না শুনেছি। কে একে বধ করলে? কোন অজানা বিভীষিকা এই বাগানে কি তাহলে বাস করে? আজ রাত্রে আবার বোঝার চেষ্টা করব। পেট্রোলের একটা 400 বাতি লণ্ঠন ও দুটো বন্দুক নিয়ে বিমল ও কুমার সন্ধ্যার পর বাগানে এসে বসল। খানিক আলোয় খানিক কালোয় বাগানের বিচিত্র গাছগুলোকে আরো অদ্ভুত দেখাতে লাগলো। বাড়িওয়ালা সত্য কথাই বলেছিল, সন্ধ্যার পরে ভয়ে কেউ এদিকে আসে না, কারণ 2 ঘন্টা অপেক্ষা করবার পরেও আশপাশ থেকে তারা কোনো মানুষের সাড়াই পেলে না। তাদের মনে হলো এই যেন সৃষ্টি ছাড়া ঠাঁই, কেবল অভিশপ্তরাই এখানে বাস করতে পারে। 2-3টে পেঁচা ও বাদুড় শূন্যকে শব্দিত করে কোথায় উড়ে চলে গেল। বিমল ও কুমার দুজনেই তাদের উড়ন্ত দেহের দিকে মুখ তুলে দেখলে। হয়তো তারা আশা করেছিল যে এখনই কোনো অজ্ঞাত শত্রু তাদের দেহ ধরে বাগানের জমিতে পেড়ে ফেলবে। বিমল বললে, কুমার, একটা চমৎকার মিষ্টি গন্ধ পাচ্ছ? পাচ্ছি, কিন্তু এ বাগানে সকালে কোনো ফুলও দেখিনি, কোনো সুগন্ধও পাইনি। হয়তো এই ফুল ফোটে রাত্রে। আমার যেন মনে হচ্ছে সুগন্ধ আসছে ওই অর্কিডগুলোর দিক থেকে। আচ্ছা, আমি দেখে আসছি। এই বলে কুমার উঠে পড়ল। বিমল দেখলে কুমার ধীরে ধীরে অর্কিডগুলোর দিকে এগিয়ে গেল। তারপর সেই রক্তমুখ অর্কিড ফুলের কাছে গিয়ে দাঁড়ালো। পর মুহূর্তেই এক আর্তনাদ, এবং সঙ্গে সঙ্গে কুমারের দেহ মাটির উপর লুটিয়ে পড়ে বিষম ছটফট করতে লাগলো। চোখের পলক ফেলবার আগেই বিমল সেখানে হাজির হলো, এবং কুমারের দিকে চেয়েই ব্যাপারটা বুঝতে তার বিলম্ব হলো না। সে তখনই রিভলভার তুলে নিয়ে অর্কিড গাছটাকে লক্ষ্য করে উপরি উপরি 2 বার গুলি বৃষ্টি করলে। তারপর মাটি থেকে কুমারের বন্দুকটা নিয়ে আরো 2 বার ছোড়বার পরেই রক্তমুখ ফুল শুদ্ধ অর্কিড গাছটা দুখানা হয়ে ভেঙে পড়ল। কুমার তখন অজ্ঞান হয়ে গেছে। তার সারা দেহ জড়িয়ে অনেকগুলো লম্বা শুঁড়ো বা দাঁড়া থরথর করে কাঁপছে। বিমল তাড়াতাড়ি ছুরি বার করে সেগুলো কাটতে বসল। কুমারের জ্ঞান ফিরে এসেছে, কিন্তু তার সর্বাঙ্গ তখন ফোড়ার মতো টাটিয়ে রয়েছে। পাশে দাঁড়িয়ে বিমল বললে, আসল ব্যাপারটা এইবার বোঝা গেল। কেতাবে পড়েছিল দক্ষিণ আমেরিকা ও আরো কোনো দেশে এমন কোনো জাতের অর্কিড পাওয়া যায় যারা জীবজন্তুর রক্ত শোষণ করতে পারে। উদ্ভিদ শাস্ত্রে পণ্ডিত রামময়বাবু ওই রকম এক মারাত্মক অর্কিড এনে এখানে পালন করছিলেন।
দিনে সে নিরাপদ ছিল, কিন্তু রাত্রে তার ফুলে গন্ধ জাগার সঙ্গে সঙ্গেই সে রক্তপান করতে চাইত। তখন গন্ধ ছড়িয়ে নানা জীবজন্তুকে কাছে আকর্ষণ করে এই পিশাচ অর্কিড অক্টোপাসের মতো সুঁয়ো দিয়ে তাদের আক্রমণ করত। এইরকম আরও গল্প শুনতে সাবস্ক্রাইব করুন নোয়া গল্প জাহাজ, প্রেস করুন বেল আইকন।